এক ভিআইপি গাড়ির জানালা থেকে ফুটপাতের দিকে তাকানো এক মায়ের গল্প। ভাবুন তো, প্রতিদিন আপনার বিলাসবহুল গাড়িটি যখন সিগন্যালে এসে থামে, ঠিক আপনার চোখের সামনেই যে অসহায় শিশুটি জীবন ধারণের জন্য বেলুন বিক্রি করে, সে আর কেউ নয়, সে আপনারই সন্তান। অবিশ্বাস্য মনে হলেও এটি রূপালী জীবনের এক মর্মান্তিক সত্য ঘটনা। প্রতিদিন অফিসের পথে তার গাড়িটি যখনই ট্রাফিকের লাল আলোতে স্থির হতো, তার চোখ খুঁজে ফিরত এক নিষ্পাপ শিশুকে। শিশুটির এলোমেলো চুল আর মলিন পোশাকে লুকিয়েছিল এক করুণ গল্প। কিন্তু সে জানত না যে এই ছেলেটির প্রতি তার যে টান, তা শুধু সহানুভূতি বা স্নেহের নয়, বরং রক্তের। এই ভিআইপি মহিলাটি হলেন শ্রেয়া, এবং ফুটপাতের সেই শিশুটি হল তার নিজের ছেলে রাজ। এক নির্মম দুর্ঘটনার পরই প্রকাশ্যে আসে এই চরম সত্য। কেন শ্রেয়াকে তার সন্তানকে ছেড়ে আসতে হয়েছিল? এর পরে কি ঘটেছিল? সেই দুর্ঘটনার পর শ্রেয়ার স্বামী বিক্রম যখন সব জানতে পারলেন, তখন তাদের জীবনের মোড় কোন দিকে ঘুরে গেল? চরিত্র ও স্থান নাম পরিবর্তন করে পুনর্লিখিত গল্প। এই কাহিনীটি দিল্লির এক ব্যক্তি, যার নাম বিক্রম। নেহেরু প্লেসে তার একটি কম্পিউটারের দোকান ছিল। সে বদরপুর বর্ডারের কাছে একটি ফ্ল্যাটে বাস করত। এখন সে প্রতিদিন বদরপুর থেকে তার স্ত্রী, যার নাম শ্রেয়া, তার সঙ্গে বসে গাড়িতে করে তার দোকানে আসত। কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকের কারণে তাদের গাড়ি দাঁড়াতো, বিশেষত নেহেরু প্লেসের রেড লাইটে যখন তাদের গাড়িটি দাঁড়াতো, তখন অনেক বাচ্চা এসে তাদের ঘিরে ধরত। প্রায় সব গাড়িকেই তারা ঘিরে ধরত। এখন কেউ টাকা চাইত, কেউ কিছু বিক্রি করত, কেউ আবার গাড়ির কাঁচ পরিষ্কার করে দিত। এরকম প্রায় ৮-১০টি বাচ্চা সেখানে থাকত। কিছু মহিলা এবং বয়স্ক মানুষও ছিলেন যারা সেখানে টাকা চাইতেন। তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম রাজ। তার বয়স ছিল ১০-১১ বছর। সেই ছেলেটি বেলুন বিক্রি করত। একদিন সে সেই গাড়িটির কাছে আসে যেটিতে বিক্রম এবং শ্রেয়া বসেছিলেন। সে শ্রেয়াকে দেখে বলে যে, আন্টি, আপনি বেলুন নিন। সে বেলুন বিক্রি করছিল। তখন শ্রেয়া তাকে দেখে হেসে দেয়। সে বলে, আমি বেলুন দিয়ে কি করব? তখন সে বলে যে, আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন। তারপর শ্রেয়া আবার হেসে দেয়। সে বলে, আমার বাচ্চাই পৃথিবীতে আসার আগেই এগুলো ফেটে যাবে। সে তখন ৬ মাসের গর্ভবতী ছিল। রাজ বলে, আন্টি, ফাটবে না। যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না। এরপর শ্রেয়া বলে যে, তুমি খুব মিষ্টি ছেলে, নাও, আমাকে একটি বেলুন দাও। শ্রেয়া ২টি বেলুন কিনে নেয়। এরপর তারা এগিয়ে যায়, কারণ ততক্ষণে সিগন্যাল সবুজ হয়ে গিয়েছিল। এরপর কখনো কখনো ২-৪ দিন অন্তর এমন আসত যে গাড়িটি সেখানে দাঁড়িয়ে যেত। একদিন রাজ আবার আসে, কিন্তু আজ সে পেন বিক্রি করছিল। শ্রেয়া তাকে দেখেই গাড়ির কাঁচ নামায় এবং বলে যে, কি ব্যাপার, আজ তুমি পেন বিক্রি করছো, বেলুন কেন বিক্রি করছো না? তখন সে বলে যে, আন্টি, কারণ বেলুন ফেটে যায়, তাই তাতে ক্ষতি হয়। আজ আপনি পেন নিয়ে নিন। 10টি পেন 30 টাকা। এখন শ্রেয়ার আসলে এত পেনের প্রয়োজন ছিল না, কিন্তু তাও সে তার থেকে পেন নিয়ে নেয়। এরপর সে চলে যায়। এখন এইভাবে শ্রেয়া এবং সেই বাচ্চাটি, যার নাম রাজ, তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর রাজকে শ্রেয়ার ভালো লাগতে শুরু করে, কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল। সে খুব নিষ্পাপ একটি বাচ্চা ছিল। যখনই সে আসত, শ্রেয়া কিছু না কিছু তার থেকে কিনেই নিত এবং পরিবর্তে চুপি চুপি 200 টাকা ধরিয়ে দিত। এইরকম করে সেই বাচ্চাটিকে তার ভালো লাগতে শুরু করে। একদিন কি হয়, যখন তাদের গাড়ি রেড লাইটে দাঁড়িয়েছিল, তখন রাজকে সেখানে দেখতে পায় না। শ্রেয়া তাকেই খুঁজছিল, কারণ সে চাইত যে যদি আমার গাড়ি এখানে দাঁড়াতো আর আমি এই বাচ্চাটির সাথে কথা বলতে পারতাম। এখন যেই গাড়ি দাঁড়ায়, রাজকে দেখতে পায় না। তখন অন্য 2-4টি বাচ্চা আসে। তারা জানত যে এই ম্যাডাম রাজকে পছন্দ করে, তাই তারা ছুটে আসে এবং বলে যে, ম্যাডাম, আপনি রাজকে খুঁজছেন তাই না? কিন্তু রাজের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন যেই সে এটা শোনে, তার চোখে জল চলে আসে। সে বলে, কি বলছো তোমরা? কিভাবে, কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন তারা বলে যে, যেই সে এখানে আসার জন্য তার বাড়ি থেকে বেরিয়েছিল, সে সঙ্গম বিহারের বস্তিতে থাকত। এটা 2018 সালের ঘটনা। তখন তারা বলে যে, যেই সে বাড়ি থেকে বেরিয়েছিল, তখনই কোনো গাড়ির ধাক্কায় চলে গেছে। তখন শ্রেয়া বলে যে, তার অবস্থা কেমন? বাচ্চাগুলো বলে যে, জানি না, বাঁচার কোনো আশা ছিল না, মাথা ফেটে গিয়েছিল। এখন এটা শোনা মাত্রই শ্রেয়া বলে যে, তোমরা কি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে? তারা বলে যে, হ্যাঁ আন্টি, আমার বাড়ির পাশেই তো থাকে। তখন সে বিক্রমকে বলে যে, বিক্রম, আমাকে প্লিজ নামিয়ে দাও, আমার মন মানছে না, আমি যাবো, সেই বাচ্চাটিকে দেখতে যাব। বিক্রম বলে যে, ঠিক আছে, তুমি যাও, আমি চলে যাই, দোকানের ছেলেরাও চলে এসেছে, দোকান খোলার সময় হয়ে গেছে, যা হবে আমাকে ফোন করো। বিক্রম তাকে সেখানে নামিয়ে দেয়। এরপর শ্রেয়া একটি অটো ধরে একটি বাচ্চাকে সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায়, তখন সেখানে এক বয়স্কা মহিলা বসেছিলেন। সেই মহিলাটিকে দেখে শ্রেয়া অবাক হয়ে যায়, কারণ সে সেই বয়স্কা মহিলাটিকে ভালোভাবে চিনত। যেই সে যায়, সেই মহিলাটিও শ্রেয়াকে চিনতে পারে এবং তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে, বলে যে, আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি। এখন এটা শোনা মাত্রই শ্রেয়া বলে যে, ও কি আমারই ছেলে রাজ ছিল? তখন সে বলে যে, হ্যাঁ।
এখন এটা শোনার মাত্রই শ্রেয়া নিজের বুকে আঘাত করতে থাকে আর কাঁদতে থাকে। সে জ্ঞান হারিয়ে ফেলে, বলে যে আমার বাচ্চা 8 বছর পর আমার সাথে দেখাই ছিল, এরকম করে ঘুরে বেড়াচ্ছিল, আমি তাকে চিনতেও পারলাম না, আমি কত অভাগা, সে আমারই বাচ্চা ছিল, সে কোথায় আছে, কেমন আছে, আমি তাকে দেখতে চাই। এখন আর যারা আশেপাশে ছিল সেই মহিলারা বলে যে ইনি কে, এই মহিলাকে? তখন তার শাশুড়ি বলে যে ইনি তো তার মা। এটা শোনা মাত্রই সবার মুখ খোলা থেকে যায় যে কত ভিআইপি লেডি, আর সেই বাচ্চাটি কোথায় অপরিচ্ছন্ন। এখন তাদের বিশ্বাস হচ্ছিল না, কারণ তারা এর পেছনের গল্পটি জানত না। শ্রেয়া হাউ হাউ করে কাঁদছিল এবং রাজ রাজ বলে চিৎকার করছে, কিন্তু এই বাচ্চাটি তার কিভাবে ছিল? এর জন্য গল্পে একটু পেছনে যেতে হবে। এটি 2018 সালের ঘটনা। শ্রেয়া লখনউয়ের বাসিন্দা ছিল। যখন তার বয়স 18-19 বছর ছিল, তখন তার এক ছেলের সাথে প্রেম হয়ে যায়, যে ছেলেটির নাম ছিল আকাশ। এখন যখন আকাশের সাথে তার প্রেম হয়ে যায়, তখন সে তাকে বিয়ে করতে বলে, কিন্তু তার বাড়ির লোকেরা এই বিয়ের খুব বিপক্ষে ছিল। তারা তাকে অনেক বোঝায়, কিন্তু মন যে মানতেই চায় না। এখন শ্রেয়া আর কিছু দেখল না, সে আকাশকে বিয়ে করে তার সাথে থাকতে শুরু করে। 1 বছর পর তার একটি বাচ্চা হয়, যার নাম তারা বাবার নাম অনুসারে রাজ রাখে। কিন্তু এরপর আরও 1 বছর কেটে যায়। তখন সে জানতে পারে যে সে আকাশকে বিয়ে করার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল, কারণ সেই আকাশ একজন দাগী অপরাধী ছিল, গ্যাংস্টারদের সাথে জড়িত ছিল, সে একজন শুটার ছিল। একদিন সে তাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয়, কিন্তু সে মানতেই চায় না। একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে। এখন শ্রেয়া তো জানতই যে তার সাথে এটাই হতে চলেছে, কিন্তু এরপরেও সে বলে যে ঠিক আছে, আমার ছেলে আছে, আমি একে নিয়েই আমার জীবন কাটিয়ে দেব। এখন ততক্ষণে তার বিয়ের 2-2.5 বছর কেটে গিয়েছিল। একদিন কি হয় যে শ্রেয়ার বাবা মা, যারা বিয়ের পর কখনো তার মুখ দেখেননি, তার সাথে কথা বলেননি, তারা শ্রেয়ার কাছে আসেন এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। বলেন যে মা, যা কিছু হয়েছে ভুলে যাও, এখন সেও এই পৃথিবীতে নেই, তোমার জীবন অনেক বড়, চলো আমরা তোমার আরেকটা বিয়ে দিয়ে দিই, কিন্তু একটি শর্ত আছে যে এই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে। সে বলে যে আপনারা চলে যান, আমি আমার বাচ্চাকে ছাড়তে পারবো না। কিন্তু তারা বলে যে এই পরিস্থিতিতে কে তোমাকে বিয়ে করবে যদি তুমি বাচ্চাকে না ছাড়ো? এখন আকাশের দাদু দিদাও ছিল। তারা বলে যে মা, এরা ঠিকই বলছে, তোমার বাবা মা, তোমার বয়স এখন কত? 21-22 বছর বয়স, তোমার পুরো জীবন পড়ে আছে, তুমি যাও বিয়ে করে নাও, আর এ আমাদের রক্ত, আমাদের আকাশের বাচ্চা, তাই আমরা ওকে দেখব, তোমার ওর চিন্তা করার কোনো দরকার নেই। সে বলে যে এ আমার ছাড়া কিভাবে থাকবে? এখন ওর বয়স 1.5 বছর, আর আমিও তো ওর ছাড়া থাকতে পারবো না। কিন্তু এখন সে এত কিছু সহ্য করে এসেছিল যে তাকে অনেক কিছু চিন্তা করার পর রাজকে ছাড়তে হয়, এবং এরপর সে তার বাবা মায়ের সাথে নিজের বাড়িতে চলে যায়। কিন্তু যখন সে যাচ্ছিল, সে এমনভাবে কাঁদছিল যে সেখানে যত লোক ছিল সবাই কাঁদতে শুরু করে। তারপর সে চলে যায়, এবং এরপর তার বাবা মা তাদের মেয়ের জন্য খুব ভালোবাসা রাখতেন, কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করেন। তাদের পরিচিত কেউ একজন তাদের বিক্রমের ব্যাপারে জানায়, তো দুজনেই দুজনকে দেখে এবং পছন্দ করে নেয়, এবং এরপর বিয়ে ঠিক হয়। কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা, তার অতীতের জীবনের সমস্ত কথা লুকানো হয়। তার বিয়ে এবং তার বাচ্চার ব্যাপারে এমন কিছুই জানানো হয় না, বরং তাকে একজন অবিবাহিত মেয়ে বলে বিক্রমের সাথে তার বিয়ে দেওয়া হয়। বিক্রমের পরিবার দিল্লিতে থাকত, তাদের বেশ ভালোই শিক্ষিত পরিবার ছিল। শ্রেয়াকে বিয়ে করে বিক্রম খুব খুশি হয়, কারণ শ্রেয়া খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবনে এত কষ্ট পেয়েছিল যে সে বুঝদারও হয়ে গিয়েছিল। তাই বিক্রম খুব খুশি হয়, শ্রেয়াকে খুব ভালোবাসে, এবং কারণ বিক্রম দিল্লি থেকে কিছু সময়ের জন্য শুধুমাত্র বিয়ে করার জন্য গিয়েছিল, তাই বিয়ে করার পর সে ফিরে আসে, বদরপুরে তার ফ্ল্যাটে থাকতে শুরু করে। এবং এরপর নেহেরু প্লেসে তার কম্পিউটারের দোকান ছিল, ল্যাপটপের দোকান ছিল, তাই সে শ্রেয়ার সাথেই প্রতিদিন অফিসে যেত। শ্রেয়াও, কারণ সে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়েছিল, এরপর সে বিয়ে করে নিয়েছিল, কিন্তু তারপরেও সে তার পড়াশোনা ছাড়েনি, সে স্নাতক পাশ করেছিল। তো দুজনেই মিলে তাদের দোকান চালাতো, 1-2 ছেলেও রেখেছিল, ভালোই আয় ছিল। এখন এইদিকে শ্রেয়ার জীবন খুব ভালো চলছিল, কিন্তু অন্যদিকে তার বাচ্চাটির জীবনে বিপর্যয় নেমে আসে, কারণ তার দাদু দিদা কিছুদিন পর তার দাদু এই পৃথিবী ছেড়ে চলে যান। তো তার পরিবারের লোকেরা বলে যে এই বাচ্চাটিকে তোর মা এখানেই ছেড়ে চলে গেছে, আর তুই এটাকে নিজের কাছে রাখছিস, এই বাচ্চাটি বিপদের মূল, এটাকে কোনো অনাথ আশ্রমে ছেড়ে আয় বা সেখানেই ফেলে আয় যেখানে ওর মা থাকে। কিন্তু তার দিদা বলে যে না, এ আমার রাজ, আমার আকাশের বাচ্চা, আমি ওকে ছাড়তে পারবো না, এ আমার সাথেই থাকবে। এখন প্রায় প্রতিদিনই তার ছেলেরা ঝগড়া করতে থাকত, তাদের স্ত্রীরাও ঝগড়া করত, তাই সে খুব চিন্তিত থাকত।
একদিন রাজের পিসি এসেছিল, যে সবচেয়ে বড় ছিল। তো সে এসেছিল এবং সেই দেখতে পায় যে এই ছেলেটিকে নিয়ে খুব ঝগড়া হয়। সেই সময় তার বয়স মাত্র 5 বছর ছিল, কারণ 2007 সালে তাদের বিয়ে হয়েছিল এবং 2008 সালে সেই বাচ্চাটির জন্ম হয়েছিল। তাই 2009 সালে তার বাবা আকাশ মারা যায়। এখন সে এসে বলে যে মা, যখনই ছেলেটিকে নিয়ে এত সমস্যা হচ্ছে, তাহলে এটাকে আমাকে দিয়ে দাও। আমার 2টি বাচ্চা আছে এবং তাদের সাথে আমি একে দিল্লি নিয়ে যাব, সেখানেই থাকবে। কিন্তু সে বলে যে না, আমার কাউকে বিশ্বাস নেই এবং এ আমার সাথেই থাকবে যতদিন বাঁচব। এবং তোরও তো বাচ্চা আছে, তোর নিজের স্বামী আছে, ও এর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করলে তখন কোথায় যাবি? তাই একে আমি আমার কাছেই রাখব। কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে, যখন এমন ব্যাপার মা, তাহলে আমি তো এই বাড়িতে দেখছি কেউ নেই, তুইও আমার সাথে চল, আর আমি যা খাবো তোকেও কামাই করে খাওয়াবো, আমার সাথে চল। তো এই রকম করে রাজ তার দিদার সাথে দিল্লি চলে আসে। সঙ্গম বিহারে তার পিসি থাকত। এখানে ওখানে সে মজুরি করত। এখন ধীরে ধীরে সময় কেটে যায় এবং যখন সেই ছেলেটির বয়স 8 বছর হয়, তখন সে দেখতে পায় যে কিছু ছেলে টাকা কামাই করে আনে। তো সে বলে যে তোমরা টাকা কোথা থেকে আনো? তখন বাচ্চাগুলো তাকে বলে যে আমরা যাই এবং দিল্লির রাস্তায় রেড লাইটে যেখানেই হয় সেখানে গাড়ির লোকেরা আমাদের টাকা দেয়, আমরা তাদের কাছে চাইনি তাই তারা দিয়ে দেয়। তখন তার মনেও এটা আসে, কারণ তার দিদারও শরীর খারাপ হতে শুরু করে। তার ফুপা একজন মাথার লোক ছিল, সেও প্রায় প্রতিদিনই ঝগড়া করত। তো সে বলে ঠিক আছে, আমিও যাব তোমাদের সাথে। কিন্তু তার দিদা তাকে বারণ করে, বলে যে তুই কোথাও যাবি না, আর এই টাকা চাওয়া খারাপ ব্যাপার, যাস না। কিন্তু সে বলে দিদা, আমি টাকা চাইব না, কিছু বাচ্চা কিছু জিনিসও বিক্রি করে, তাই আমাকে কিছু টাকা দিয়ে দাও, বেলুন ইত্যাদি কিনব, আমি ওগুলোই বিক্রি করব। এখন সে বেলুন কেনে এবং তারপর গিয়ে নেহেরু প্লেসের রেড লাইটে বিক্রি করতে থাকে। কখনো পেন বিক্রি করত, কখনো গোলাপ বিক্রি করত, কখনো যা কিছু বিক্রি করত। তো সেই সময় শ্রেয়ার সাথে রাজের দেখা হয়। এখন শ্রেয়া তার বাচ্চাটিকে খুব মনে করত, তার বাবা আকাশকেও খুব মনে করত। কিন্তু এখন যখনই তার মনে পড়ত, সে একা একা কেঁদে নিত। কেউ কিছু জানত না, কারণ যতক্ষণ সে তার বাড়িতে ছিল তখন সে তার সাথে প্রায়ই দেখা করত। কিন্তু বিয়ের পর তার বাবা মা বলেছিলেন যে ভুল করেও কখনো সেই বাচ্চাটির নাম মুখে আনবি না, নয়তো এইসব লোকেরা জানতে পারলে খুব খারাপ হবে। তাই সে তার বুকে পাথর রেখে রাজকে মনে করত, কিন্তু চাইলেও কখনো তার সাথে দেখা করতে পারত না। এবং সে এটাও জানত না যে রাজ এখন কোথায় আছে, কারণ যখনই সে বাড়িতে ফোন করত, যখন বাপের বাড়ি যেত, তখন জানতে পারত যে সে তার পিসির সাথে কোথাও চলে গেছে। এই জন্যে কখনো তার সাথে যোগাযোগ হয়নি। আর সেই রাজের ধীরে ধীরে নাম তার দিদা রাজ বলেই ডাকত, কারণ তার ছেলের নাম আকাশ ছিল, তাই তার নামও রাজ পড়ে যায়। এখন এরকম চলছিল এবং আরেকবার রাজ তার মায়ের সামনে টাকা চায় এবং জিনিস বিক্রি। এখন শ্রেয়া তাকে চিনতে পারে না 8 বছর পর, কারণ যখন তারা তাকে ছেড়েছিল তখন তার বয়স 2-3 বছর ছিল। 8 বছর পর সে তাকে কিভাবে চিনতে পারত? বাচ্চাটি বড় হয়ে গিয়েছিল এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা থাকত, যাকে সে খুব আদরে ফুলের মতো লালন পালন করত, এখন সেই বাচ্চাটি এত কঠিন পরিবেশে ছিল, তো সে অপরিষ্কার থাকত, তাই সে চিনতে পারে না। তার থেকে তার নাম জিজ্ঞেস করে, এটাও জিজ্ঞেস করে যে কোথায় থাকো। তো সে বলে যে আমি আমার দিদার সাথে থাকি। তারপরও সে চিনতে পারে না। কিন্তু যখন সেদিন সে সেখানে সাঙ্গাম বিহারে যায়, তখন তার দিদাকে দেখে তার তক্ষণই সন্দেহ হয় যে এটা কি আমার বাচ্চা নয়। এখন যেই সেই দিদা তাকে দেখে, তাকে চিনতে পারে, তখন সেও অবাক হয় যে ইনি কোথা থেকে এলেন। যদিও সে জানত যে দিল্লিতে সে কোথায় থাকে, কিন্তু এমনভাবে তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে মুখোমুখি দেখা হবে। তো সে তাকে দেখেই হাউ হাউ করে কাঁদতে শুরু করে এবং বলে যে হ্যাঁ, তোমারই ছেলে রাজ ছিল, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে চিৎকার করে বলে, সে কোথায় আছে, আমাকে ওর কাছে নিয়ে চল। তো সে বলে যে তাকে হাসপাতালে নিয়ে গেছে ওর পিসি, জানি না কি অবস্থা হবে, খুব গুরুতর আঘাত লেগেছে। এখন 2-3 জন প্রতিবেশী মহিলার সাথে সাথে তৈরি হয়ে যায়, বলে যে বোন চলো আমরা তোমাকে নিয়ে যাই। তাকে সাফদারজাং হাসপাতালে নিয়ে গিয়েছিল। সাথে সাথে তারা সেখানে পৌঁছায়, যেখানে যাওয়ার পর যখন তার পিসি তাকে দেখে, কারণ সেও চিনত, তখন সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে আরম্ভ করে এবং বলে যে ওর অবস্থা খুব খারাপ, ডাক্তাররা বলছে কোনো আশা নেই। সে বলে এরকম হবে না, দোয়া করো, সে আমাকে ছেড়ে যেতে পারে না। এখন যখন সব কথা হয়, 4-5 ঘন্টা কেটে যায় এবং সে আইসিইউতে ছিল, তার কোনো খবর নেই। এদিকে বিক্রম বারবার ফোন করছিল, কারণ তার চিন্তা হচ্ছিল। তো একবার সে ফোন তোলে এবং বলে যে বিক্রম, ওই বাচ্চা যে বাঁচার আশা নেই, খুব আঘাত লেগেছে, আমাকে ক্ষমা করে দিও, আমি আজ আসতে পারবো না।
এখনো বিক্রম শুনে অবাক হয়ে যায়, বলে যে আরে কি বলছো তুমি চলে গেছো এটাই যথেষ্ট, আর যদি ওর প্রয়োজন হয় তো 10-15 হাজারও দিয়ে দাও, কিন্তু এটা কি কথা যে তুমি হাসপাতালে চলে গেছো আর বলছো যে আমি আসতে পারবো না? তুমি এত আবেগপ্রবণ হলে দিল্লির মতো শহরে তো থাকতে পারবে না। এমনও কেউ করে কারোর জন্যে? আরে ও সেখানে মা হবে, ওর বাবা হবে, বাড়ির লোক হবে, এবং আরও লোকেরা আছে, তারা দেখবে, যা হবে দেখা যাবে। এরকম তো রোজ দিল্লিতে হতেই থাকে। কিন্তু শ্রেয়া কিভাবে বলবে যে সে তার কে হয়, তার নিজের ছেলে? সে বলে, বিক্রম, এখন আমি তোমার সাথে কথা বলতে পারবো না। এরপর সে বলে, আমাকে ক্ষমা করে দাও। এরপর সে ফোন সুইচ অফ করে দেয়। এরপর 2 দিন কেটে যায়। তৃতীয় দিন আসে, তারা সেখানেই ছিল। ডাক্তার বারবার এসে বলেন যে যদি জ্ঞান ফিরে আসে তাহলে ঠিক আছে, নয়তো কিছু বলতে পারি না। কিন্তু তৃতীয় দিন ডাক্তাররা আসেন এবং অবশেষে বলেন যে বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে, আপনারা দেখা করতে পারেন। এখন যেই লোকেরাই খুশির খবর শোনে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এরপর শ্রেয়া দৌড়ে দৌড়ে যায় এবং যেই রাত চোখ খুলে দেখে, তখন সে বলে যে আন্টি আপনি এসেছেন? তখন সে বলে যে বেটা, আমি আন্টি নই, আমি তোমার মা। এরপর সে তাকে চুমু খেতে শুরু করে, তাকে আদর করতে শুরু করে, বুকে লাগাতে চাইছিল, কিন্তু ডাক্তাররা বারণ করে দেন। বলেন বেশি কথা বলো না, বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে, আপনারা চিন্তা করবেন না। এরপর সে আসে, ভগবানের কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে, এবং এরপর 3 দিন আরও কেটে যায় এবং সে না তো বিক্রমকে কল করে আর না তো তার ফোন অন করে। এরপর বিক্রমেরও তার চিন্তা হচ্ছিল, তাই সে সেই বাচ্চাগুলোর সাহায্যে সঙ্গম বিহারে যায়। যখন সেখানে আসে তখন সে সমস্ত গল্পটি জানতে পারে যে সেই বাচ্চাটি কে ছিল আর তার স্ত্রী কে হয়। এখন এরপর সে সেখান থেকে সোজা সফদরজং যায় এবং সেখানে যখন তার শ্রেয়ার সাথে দেখা হয় তখন তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে। বলে যে তোমরা লোকেরা ধোঁকা দিয়েছ আর তোমাদের এরকম করা উচিত ছিল না, আজ থেকে তোমার আমার সম্পর্ক সব কিছু শেষ। শ্রেয়া কিছু বলতে পারল না, সে শুধু মাথা নিচু করে সমস্ত কথা শুনতে থাকে এবং এরপর এত সব কথা বলে সেখান থেকে বিক্রম চলে যায়। শ্রেয়ার মনে শান্তি ছিল যে রাজের প্রাণ বেঁচে গেছে। এরপর সে 1 সপ্তাহ সেখানেই থাকে। ডাক্তার তাকে ছুটি দেন, তাকে নিয়ে এসে সঙ্গম বিহারে চলে আসে, তার দেখাশোনা করতে শুরু করে। এবং এদিকে সে বিক্রমকে ফোন করে, তখন তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল। বাড়ির একজন সদস্যকে এসে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল আর সবার ফোনে তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল। এরপর 10 দিন আরও কেটে যায় এবং একদিন বিক্রম, তার মা এবং তার বোন, এই লোকেরা সঙ্গম বিহারে আসে, সেই বাড়িতে যেখানে রাজ থাকত। যখন তারা আসে, যেই শ্রেয়া সেই লোকেদের দেখে, হাউ হাউ করে কাঁদতে শুরু করে, কারণ এখন তার দুনিয়া আলাদা হয়ে গিয়েছিল। তার ছেলে ছিল, নিজের ছেলেকে নিজের বুকের সাথে লাগিয়ে সে হাউ হাউ করে কাঁদতে শুরু করে। তার অবস্থা দেখে তার শ্বশুরও কাঁদতে শুরু করেন। তিনি বলেন, মা কেঁদো না, চলো বাড়ি চলো। সে বলে যে না, আমি যাব না, আপনারা তো জানতেই পেয়েই গেছেন যে আমি আমার ছেলেকে আর ছাড়তে পারবো না। তিনি বলেন, ছাড়তে কি বলছে, আমরা মা ছেলেকে আলাদা করে পাপ নিতে চাই না, চলো তুমি একেও নিজের সাথে নিয়ে চলো এবং সাথে এর দিদাকে নিজের সাথে নিয়ে চলো, কারণ তিনিও তো তার নাতিকে ছাড়া থাকতে পারবেন না। এরপর সে কাঁদতে শুরু করে, হাউ হাউ করে কাঁদে। এরপর বিক্রমের দিকে তাকায় যে বিক্রম কি বলছে। বিক্রম বলে যে চলো, আমিও তো তোমার ছাড়া থাকতে পারি না। এরপর সে তার বুকে লেগে যায় এবং তারপর তার দিদা, রাজ এবং শ্রেয়াকে নিয়ে তারা বদরপুরে যায়, নিজেদের বাড়িতে যায়। এটা 2018 সালের ঘটনা। তো বন্ধুরা, এটি ছিল আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের আরও ইন্টারেস্টিং গল্পের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।